Assalamu alaikum. United Healthcare presents Point of View powered by United International University পডকাস্টে আপনাদের সবাইকে স্বাগত। আমরা আমাদের আজকে এপিসোড 1-এ একজন অত্যন্ত সুবিখ্যাত মানুষ আমাদের এনার্জি এবং পাওয়ার সেক্টরে আমাদের গেস্ট হিসেবে পেয়েছি। আমাদের সাথে আছেন এনার্জি প্যাক ইলেকট্রনিক্স লিমিটেডের সিইও এবং ডিরেক্টর ইঞ্জিনিয়ার নুরুল আক্তার স্যার। স্যার কেমন আছেন? ধন্যবাদ, অনুষ্ঠানে আমন্ত্রণের জন্য ভালো আছি। 2025 থেকে লেটসে যে আগামী 5 বছরে যে 2030 পর্যন্ত যদি আমরা ধরি, তাহলে বাংলাদেশ আসলে কি অবস্থায় আছে এই এনার্জি এবং পাওয়ারের এন্ড থেকে? আমরা যদি সেটা পাওয়ার জেনারেশনের কথা বলি, বিহেভিয়ারের কথা বলি, আমরা কি গ্লোবাল যে স্ট্যান্ডার্ডস সেটার ধারে কাছে কোথাও আছি কি না, বা এগিয়ে থাকলে বা পিছিয়ে থাকলে কীরকম অবস্থায় আছি? মানে ওভারভিউ যদি আমি একটু জানতে চাইতাম স্যার আপনার কাছে, যে আমরা এখন কি অবস্থায় আছি, বা আগামী 5 বছরে যদি এই ট্রেন্ড চলতে থাকে আমরা আসলে কোথায় হয়তো বা যাচ্ছি? ধন্যবাদ। আমাদের দেশের পাওয়ার জেনারেশনের দুই ধরনের ক্যাপাসিটি আছে। একটা হলো ইনস্টল ক্যাপাসিটি, যেটা 25,000 মেগাওয়াটের কাছাকাছি, আর সর্বোচ্চ অ্যাটেনেবল ক্যাপাসিটি 15,000 মেগাওয়াট। পাওয়ার সেক্টরে ক্যাপাসিটি একটু বাড়তি রাখা হয়, কারণ মেনটেন্যান্সের জন্য সব 1/3 প্লান্ট মেনটেন্যান্সে থাকে, জন্য এটা ইনস্টল অপারেশন ক্যাপাসিটির দিক থেকে সন্তোষজনক আছে। কিন্তু আমাদের যে ডিম্যান্ড, লাইফস্টাইল চেঞ্জ হয়ে গেছে। রিসেন্টলি গত 2 বছর আগে আমরা 100% ইলেকট্রিসিটি কানেক্টিভিটি কনফার্ম করেছি বাংলাদেশ। সেই ক্ষেত্রে সব জায়গায় প্রত্যন্ত অঞ্চলেও বিদ্যুৎ চলে গেছে। সেই বিদ্যুতের প্রেক্ষাপটে আমাদের যে ফিগারেটিভ ওয়েতে যদি বলি, 600-র উপরে হলো পার পার্সন পার কিলোওয়াট কনজামশন ইয়ারলি। এটা বেসিক নিড, অর্থাৎ আমাদের এখন লাইট, ফ্যান এইটাই। কিন্তু ডিউ টু দ্য আরবানাইজেশন এবং আপনার অ্যাপ্লায়েন্সের, এখন তো আমরা এত গ্যাজেট ব্যবহার করছি, সব গ্যাজেটে হচ্ছে আমার সহজলভ্য এবং লোকাল ম্যানুফ্যাকচারার গ্যাজেট বানানোতে এগিয়ে আসাতে হচ্ছে কি, একটা গ্রামের লোকও এখন একটা ওয়াশিং মেশিন ব্যবহার করার কথা চিন্তা করতে পারে, এবং মাইক্রোওভেন সব বাসায়, রেফ্রিজারেটর এখন একদম পাড়ায় মহল্লায় অলিতে গলিতে। সো ওই দিক থেকে ইউরোপ স্ট্যান্ডার্ডের থেকে আমরা অনেক পিছিয়ে আছি। তো সেক্ষেত্রে ডিমান্ড ইজ ইনক্রিজিং। যেহেতু আরবানাইজেশন হচ্ছে, নতুন আরেকটা আসছে ইলেকট্রিক চার্জিং, যেটা আমি যদি বলি আপনারা আশ্চর্য হয়ে যাবেন, 3.4 মিলিয়ন অটো রিক্সা, 34 লক্ষ এখন। এগুলাকে চার্জ করতে হয়। তো ইলেকট্রিসিটি কনজামশনের যে ধারা, তাতে অ্যাভারেজ 6 to 7% ইয়ারলি এটার দরকার হয়। একটু জাস্ট হয়তো আনরিলেটেড একটু হবে স্যার, যেহেতু আমরা এই যে অটো রিক্সার কথাই হচ্ছে আসলাম। আমরা তো রিসেন্টলি হয়তো বা ধরেন আমরা অটোমোবাইল সেক্টরে দেখছি যে ইভি নিয়ে অনেক কথা চলছে, সেটারও কি কোনো বাংলাদেশে কোনো ধরনের ইভির একটা রিভলিউশন হবে? পার্শ্ববর্তী দেশ ভারতে 2030 সনের পরে মোটরসাইকেল বন্ধ, মানে সব পাওয়ার ইলেকট্রিক ড্রিভেন হয়ে যাচ্ছে। চায়নাতে রিভলিউশন হয়ে গেছে গাড়ির ক্ষেত্রে, ইলেকট্রিক ইভি চার্জিং অল সর্ট অফ ভেহিকেলের মধ্যে চায়না অলরেডি 30% কনভার্ট হয়ে গেছে। আমাদের দেশে ট্রেনটা আসতেছে, এতদিন আসেনি, বিকজ আমাদের ইনফ্রাস্ট্রাকচার, এগুলো চার্জিং স্টেশনগুলো নিয়ার বাই থাকতে হয়। সো ভেরি ইন্টারেস্টিংলি এই আগামী 1-2 বছরের মধ্যে একটা ব্যাপক পরিবর্তন আসবে। তাতে ইলেকট্রিসিটি কনজামশন অনেক বাড়বে, বিকজ আগে যে অ্যাকুমুলেটর ইউজ হতো গাড়ির ফুয়েল, সেই টাকাটাই রিপ্লেস করবে ইলেকট্রিসিটি। তো সেই ক্ষেত্রে দেখা যায় আমাদের যে ডিমান্ড ট্রেন্ড 6 থেকে 7% মধ্যে বাড়বে। 2030 সন নাগাদ আমরা 30,000 মেগাওয়াটে যেটা পৌঁছবে। এখন যদি কোনো কারণে আমাদের একটা ব্যত্যয় হলো যে উৎপাদন যেভাবে হয়, কনজামশন ওইভাবে হয় না। অর্থাৎ পিক আওয়ারে আমাদের লোড অনেক বেশি থাকে, কিন্তু অফ পিক আওয়ার, যেটা ভোর রাত্রের থেকে সকাল 8টা-9টা, আমাদের লোড একেবারে কমে যায়। তো এই জন্য বাইরের দেশে এটা একটা ব্যালেন্সিং থাকে, একটা লোড ম্যানেজমেন্ট করে রাতে কি কি জিনিস চালাবে। স্কুল অনেক আর্লি শুরু হয়ে যায়, তারপরে ওই অ্যামিউজমেন্টগুলো রাত্রে দেয়, লেট নাইটে, ওই সমস্ত জায়গার মধ্যে। তো
তাতে করে একটা ব্যালেন্সিং করে, অফিসগুলা বন্ধ হয়ে যায়, ওই জায়গায় রেসিডেন্সের ইয়েটা চালু, এইভাবে লোড ম্যানেজমেন্ট করে আমরা এখনও করতে পারিনি, কিন্তু সম্ভব। সো এনিওয়ে দ্য ডিমান্ড যখন বাড়তির দিকে থাকবে, আর যদি ওটাকে কোপ আপ না করা যায়, তাহলে পিক আওয়ারের মধ্যে কনজারভেশন মাস্ট। তো কনজারভেশনের ক্ষেত্রে দেখা যায় যে কিছু জিনিস বিহেভিয়ারাল অ্যাটিটিউডের ব্যাপার আছে, কিন্তু তারপরেও কিন্তু আমরা কি খুব বেশি বিহেভিয়ারাল চেঞ্জ কিছু কি দেখতে পেরেছি? মানে আপনার এক্সপিরিয়েন্স কি বলে মার্কেটে আসলে কি অবস্থা? না, একটা হলো বিহেভিয়ারাল চেঞ্জ কিন্তু ফ্যামিলির থেকে আসে। জি, ফ্যামিলির থেকে আসে, যেটাতে ফ্যামিলির নির্দেশ দেয় যে অপচয় করবে না। তো এটার জন্য কোনো পড়াশোনার দরকার হয় না, নির্দেশই যথেষ্ট যে ওয়েন ইউ আর নট দেয়ার, সো সুইচ অফ। জি, তো লাইটটা সুইচ অফ করে দাও। তা আমি যদি সুইচ অফ না করি, সে ঘন্টার পর ঘন্টা জ্বলতে পারে। সো এই যে মানুষের অনেকে ফ্যান ছাড়লো, বন্ধ করলো না, তো কিন্তু আমি যতক্ষণ চললাম ততক্ষণ যদি আমি ফ্যানটাকে ব্যবহার করি, এরপরে আমি বন্ধ করে দিই, এ কাইন্ড অফ সেভিংস। একটা পরিসংখ্যানে দেখা গেছে সিম্পল অ্যাওয়ারনেস ক্যাম্পেইনের জন্য 5% এনার্জি সেভ হয়। আচ্ছা, সো টাকার অঙ্কে কিন্তু এটা অনেক বেশি জাতীয় পর্যায়ে যদি যায়। জি, আরেকটা ভেরি ইন্টারেস্টিং জিনিস হলো, আমি ফ্যান চালাচ্ছি, ফ্যানের একটা নিড আছে। প্রথম 5 মিনিট কিন্তু হাই নিড, ইউ নিড এ হাইয়ার স্পিড। ভেরি ইন্টারেস্টিং, ইট অ্যাপ্লাই টুডে। আচ্ছা, কিন্তু সেকেন্ড স্পিড আর ফার্স্ট স্পিডের সাথে এনার্জি কনজাম্পশন হলো 50% লেস। আচ্ছা, অনেকেই এটা জানে না। অর্থাৎ ফার্স্ট লেভেলে 80 ওয়াট থেকে 100 ওয়াটের কনজাম্পশন হয়, সেকেন্ড লেভেলে 55 থেকে 60 ওয়াটের কনজাম্পশন। তার মানে কি, আমি যদি জানি তাহলে আই ক্যান জাস্ট সুইচ সেকেন্ড স্পিডে দিয়ে দিলাম। এয়ার কন্ডিশনের মধ্যে সেম, আমি যদি প্রথম চালানোর পরে 20-30, তারপরে আমি 24-এ সেট করি, তাইলে আমার কিন্তু এনার্জি কনজাম্পশন অনেক কমে যাবে। এরকম ফ্যাক্টরি পর্যায়েও সব জায়গার মধ্যে দেয়ার ইজ এ রুম, বেসিক জিনিস। আমি যে লাইনে অপারেশন হচ্ছে না, পুরো ফ্লোরে লাইট জ্বলতেছে, তো আমাকে ওই রকম অ্যাওয়ারনেসের দিকে যেতে হবে। আর এইটা একটা মেজার। আরেকটা মেজার হলো এফিসিয়েন্সি। জি, অর্থাৎ আমি সেম পারপাসের জন্য আমি এখানে একটা 100 ওয়াটের ইনক্যান্ডেসেন্ট ব্যবহার করলাম, যে আলো পাবো, আর 20 ওয়াটের একটা এলইডি বাল্ব ব্যবহার করলে ওই আলো পাবো। তাহলে অ্যাপ্লায়েন্সের ইমপ্রুভমেন্টের জন্য আমি কিন্তু পারপাসটা সার্ভ হচ্ছে, এরপরও যদি আমি কনজারভেশন করি তাহলে মোরস ইফেক্টিভ হচ্ছে। অর্থাৎ যেখানে আমি 100 ওয়াট কনজাম্পশন করতাম, অ্যাপ্লায়েন্সের জন্য আমি 20 ওয়াট দিচ্ছি, আর অ্যাওয়ারনেসের জন্য আমি অর্থাৎ 5 ওয়াটে কনজাম্পশনটা নেমে আসলো। সো ভেরি ইন্টারেস্টিং জিনিস। সবগুলো যদি আমরা অ্যাডাপ্ট করি তাহলে তো অনেকটা আর এর সাথে অ্যাওয়ারনেসের মধ্যে আরও একটু আছে, সেটা হলো টেকনিক্যাল ইনক্লুশন যদি করি। ধরেন আমরা এই চিন্তা করলাম যে এখানের মধ্যে একটা স্পেস, সেখানের মধ্যে কতটুকু লাইট। একটা হলো অ্যাক্টিভ এরিয়া লাইটিং, আর একটা হলো প্যাসিভ এরিয়া লাইটিং। আমরা এখানে বসে আছি, এই লাইটটা খুব ইম্পর্টেন্ট, দিস ইজ অ্যাক্টিভ এরিয়া। সো আমি এখানকার এই লাইটটা জ্বালাবো, অন্য লাইটটা জ্বালাবো না। সো এইভাবে বিল্ডিং কোড আছে, বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড, সেখানে এই জিনিসগুলোকে ইনক্লুড করা উচিত, যে অ্যাক্টিভিটি লাইটিং, ডাইনিংয়ের লাইটিং কী হবে, কিচেনের লাইটিং কী হবে, রিডিং লাইটিং কী হবে, অফিস লাইটিং কী হবে, হসপিটাল লাইটিং কী হবে, ওগুলোতেও কিন্তু অনেক সেভিংস হয়। সো একটা হলো জেনারেল অ্যাওয়ারনেস, হ্যাবিট চেঞ্জের থেকে একটা সেভিংস উইচ ইজ 5 to 6%। এরপরে হলো আপনার পারপাস, অ্যাপ্লিকেশন এবং অ্যাপ্লায়েন্স, সেটার থেকে একটা ভালো। সো দেখা যায় কনজারভেশন অ্যান্ড এফিসিয়েন্সি দুটাকে একত্র করলে there is chance of 50% savings. আচ্ছা, that's quite a lot.
অনেক, তো এটা মানে ন্যাশনাল পর্যায়ে, জাতীয় পর্যায়ে অনেকটাই হচ্ছে আমরা সেভ করতে পারি। এবং এগুলো অন্যান্য দেশে খুব ইফেক্টিভলি ইয়ে করে, কেবলমাত্র স্পিড চেঞ্জ করার মাধ্যমে আমি যে সেভিংটা করব। তো এটা তো হচ্ছে স্যার তাহলে কমন পিপল আমরা কিন্তু যারা ইউজ করছি আমরা জানি না। একটা হচ্ছে যে আমি জেনে ব্যবহার করছি না, সেখানে আমার একটা ফল্ট অবশ্যই আছে, যে জেনেও আমি নট কনসিয়াস রেসপন্সিবল সিভিক সিটিজেন হিসেবে আমার আসলে যেটা করার কথা সেটা করছি না। আরেকটা হচ্ছে হয়তো বা জানছি না। তো এখানে গ্যাপটা আসলে কোথায়? আপনার কি মনে হয় যে মানুষজন জেনেও করে না নাকি জানে না? আর যদি না জানে, কেন জানে না, বা আসলে এখানে কেন আমরা জানাতে পারছি না তাদের? এটা প্রথম কথা হলো যে ম্যানুফ্যাকচারার তার একটা ইউনিক ফিচারগুলো থাকে, জানিয়ে দিতে হবে মেসেজটা থ্রু ক্যাটালগ অর এনি লিফলেটের মাধ্যমে। এবং এটা যে তার পারিবারিক জীবনে সঞ্চয় বয়ে আনে, এই জিনিসটা আমাদেরকে জানাতে হবে, সিলেকশন ক্রাইটেরিয়া। আর সরকারি পর্যায়ে যে প্রতিষ্ঠানগুলো আছে বাংলাদেশ স্ট্যান্ডার্ড, তাদেরকে এই প্রোডাক্টগুলোকে লেবেলিংয়ের আওতায় নিয়ে আসতে হবে। অর্থাৎ এটা রেগুলেটর অ্যান্ড রিয়েলি রেগুলেট করে স্পিড করলে এটা কিন্তু আপনার এনার্জি কনজাম্পশন কম হয়ে যাবে। এটা সাধারণ জিনিস। আরেকটা হলো এই যে আমরা সামাজিক আন্দোলন বলে, ধরেন আমাদের দেশে অনেক এনজিও আছে, তারা এই ধরনের স্টেপ নিতে পারে, জায়গায় জায়গায় গিয়ে বলতে পারে যে আপনি অপচয় রোধ করুন, বিদ্যুৎ ব্যবহার করবেন না, আপনার সঞ্চয় আরেকজনের কানেক্টিভিটি। হ্যাঁ, সঞ্চয়ে সমৃদ্ধি, সাশ্রয়ের সঞ্চয় সমৃদ্ধি। তো আপনি ছোট ছোট এই সঞ্চয়গুলো করতে 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 সাশ্রয় করতে করতে আপনার সঞ্চয় হবে, সঞ্চয়ের পরে আপনি একটা প্রপার্টি কিনলেন, তখন সমৃদ্ধিতে চলে গেল। তো আমাদের যেমন যারা ম্যানুফ্যাকচারার, তাদের একটা বড় দায়িত্ব আছে, এটা জানানো। সরকারের দায়িত্ব হলো এটাকে লেবেলিংয়ের ব্যাপারে আরোপ করা, এবং ইম্পোর্টের ক্ষেত্রে যাচাই বাছাই পূর্বক উইদাউট লেবেল কোনো প্রোডাক্ট ইম্পোর্ট করা যাবে না। তো সেই জায়গাতেই সরকারের কিছু কর্তব্য আছে। আর যারা শিক্ষিত লোক, তাদের নিজের দায়িত্বে তারা এই জিনিসটা করা উচিত। এবং এই সমস্ত জিনিস যে কোনোভাবেই হোক ছোটোবেলা থেকে প্র্যাকটিসের মধ্যে আনতে হয়। যেমন পারিবারিক শিক্ষা এর মাধ্যমে যে বিদ্যুৎ সাশ্রয় করতে হবে, এই জিনিস স্কুলেও তাই, কারণ স্কুলে তো অনেকটা সময় সহজে করা যায়। যে সুইচ অফ ইজ অ্যালোন 5% সেভ করে, যে তুমি যখন থাকবা না তখন এটা চালাবা না। তুমি ফ্যানটাকে যখন বৃষ্টি আসছে ইমিডিয়েটলি কমায় দাও স্পিডটা। শীতকালে ফ্যান একদম লো স্পিডে চালো। তো এই যে জিনিসগুলোকে যদি আমাদের ছোটবেলা থেকেই হ্যাবিটের মধ্যে চায়, পাশাপাশি আমরা যদি একটা টেকনোলজিক্যাল অ্যাডভান্টেজগুলো করি, যে এটা এইভাবে বলি যে প্রত্যেকটা জিনিসের কনজারভেশন আর এফিসিয়েন্সি এটা কিন্তু প্যারালাল। এখন আমি একটা ফ্যানকে 80 ওয়াটের জায়গায় রেগুলেটেড করে আমি 50 ওয়াটে ব্যবহার করতেছি। ভেরি ইন্টারেস্টিংলি ইনোভেশন এমন একটা ফ্যান তৈরি করছে, BLDC, ব্রাশলেস ডিসি ফ্যান। এটার কনজাম্পশন হলো 35। সেম পারপাস 35 ওয়াট এগেনস্ট 80 ওয়াট। তাহলে কি দাঁড়ালো? মডার্নাইজেশনের কারণে, টেকনোলজি অ্যাডাপ্টেশনের মাধ্যমে আমি ইলেকট্রিসিটি করলাম। এইটার মধ্যে যদি আমি আবার অ্যাওয়ারনেস ট্রিটমেন্টটা দিই, অর্থাৎ দেন ওটা 10-11 ওয়াটে আসছে, অর্থাৎ 70% সেভিংস। তাহলে এখানে জানার বিষয় আছে কোনটাতে অ্যাওয়ারনেস, কোনটাতে দুইটাই। এইটা যখন ম্যাচ হবে তখন রিয়েল সেভিংস হবে। স্যার, আমরা তো হচ্ছে অ্যাপ্লায়েন্স স্ট্যান্ডার্ডাইজেশনের কথা হচ্ছে আমরা বলছিলাম। তো এখানেও যেমন স্যার খুব ইন্টারেস্টিংলি আপনি বললেন যে এখানে অনেক ধরনের টেকনোলজিক্যাল ইনোভেশন দিয়ে আমরা হয়তোবা মোর এফিশিয়েন্ট প্রোডাক্ট হয়তোবা করতে পারি, যেটা একই সাথে কনজারভেশনেও হয়তোবা আমাদের হেল্প করবে, আরও আবার এফিশিয়েন্সি প্রোডাক্টও আমার হতে পারে। এখন এই এন্ডে আমরা যদি লোকালি মানে ইনসাইড বাংলাদেশ, আপনার সোফার এক্সপিরিয়েন্সে আমরা কতটুকু নতুন প্রোডাক্ট ডেভেলপ করছি, বা আমাদের ক্যাপাসিটি
ক্যাপাসিটি কতটুকু, নাকি এটা এমন হচ্ছে যে এটার জন্য আমরা বাইরের উপরে ডিপেন্ডেন্ট, বাইরে থেকে প্রোডাক্টগুলো আমাদেরকে মানে হাইলি এফিশিয়েন্ট, যেখানে কিনা আমার এনার্জি কনজাম্পশন অনেক কম হচ্ছে, এটাকে উই আর ডিপেন্ডেন্ট অন দেম, নাকি আমরা কতটুকু এগিয়ে আছি এখানে বা কতটুকু কাজ করতে পারছি এই ইনোভেশনটার ক্ষেত্রে? না, ইনোভেশনের সুযোগ সবসময় থাকে, তবে এখন পর্যন্ত আমি বলবো শব্দটা শুনতে ভালো দেখবে না, কপি ইঞ্জিনিয়ারিংই বেশি, কিন্তু আমাদের এখানে কিছু ইউজার ফ্রেন্ডলিনেসের কাজ করা যায়। আমরা বাইরে সব জিনিসই হয়ে গেছে, এখন অ্যাপ্লিকেশন জায়গার মধ্যে আমাদের ইনোভেশনের কিছু আছে, কীভাবে হাউ টু অ্যাপ্লাই, আর রিসার্চের মাধ্যমে কিছু নতুন জিনিস আমরা ইনক্লুড করতে পারি। যেমন আমরা মুভমেন্ট সেন্সার বানাইতে পারি, যে মুভমেন্ট করলে লাইটটা জ্বললো, যেটা হোটেলে আছে, হ্যাঁ, মোশন সেন্সার বলি আমরা। তারপরে হলো ডিফারেন্ট নয়েজ সেন্সার আছে, হ্যাঁ, এআই ইউজ করতে পারি আমি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স লিঙ্ক করা। এআই এক জায়গায় আছে, এআই এর কনসেপ্টে নিয়ে আমি সুইচের মধ্যে কথা বললাম যে সুইচ অফ হোক, তো ভয়েস রেকর্ডিংয়ের মাধ্যমে, ভয়েস সেন্সেশনের মাধ্যমে এটা করা যায়। সো অপরচুনিটি আছে আমাদের এখানে কাজ করার অপরচুনিটি। আর এইটা অ্যাপ্লিকেশন করতে গেলে কেস টু কেস ডিফারেন্ট হয়। যেমন লোকাল স্টাডি করে একটা মেশিনকে স্টাডি করে কি ট্রিটমেন্ট দিতে হবে, এটা কিন্তু হাইলি ইঞ্জিনিয়ারিং জিনিস। তখন এইখানের মধ্যে হাইলি ক্যাপিটাল ইন্টেনসিভ, যেমন আমরা একটা বড় মোটর চলতেছে, সেখানের মধ্যে আমি একটা সফট স্টার্টার বলে এই সফটওয়্যার ডেভেলপ হয়ে গেছে, কিন্তু বাংলাদেশি স্টাইলে যদি ডেভেলপ করি তাহলে আর একটু কম খরচ হবে। তারপরে বিল্ডিং ম্যানেজমেন্ট সিস্টেম, টোটাল বিল্ডিং এর মধ্যে এই যে ম্যানেজমেন্ট সফটওয়্যারটা ডেভেলপ করা, এটাও একটা সুযোগ আছে। সো এখানে যথেষ্ট রকমের কাজ করার সুযোগ আছে, প্রপার গাইডেন্স পেলে এবং ভালো ল্যাবরেটরি থাকলে কাজ করা যাবে। ভালো ল্যাবরেটরি। এখন স্যার এখানে যদি একটু জাস্ট বোঝার জন্য আমি বলছি যে যেহেতু এখানে অনেক যেই ধরনের আমি প্রোডাক্ট বা যেই ধরনের সিস্টেমটাই আমি ডেভেলপ করছি, সেটা তো আসলে অনেক বিশাল বড় একটা অঙ্গনে হচ্ছে ইম্প্যাক্ট রাখবার মতো, সেটার জন্য যে ল্যাবরেটরি বা যে ধরনের সেট আপ, এটা কি ধরেন আপনার প্রাইভেট প্রাতিষ্ঠানিকভাবে কি এটা করা সম্ভব, নাকি এখানে আমার মনে হয় যে জাতীয় পর্যায়ে এই ধরনের ফ্যাসিলিটিসগুলো হয়তো বা আসতে পারে? জাতীয় পর্যায়ে একটা নীতিমালা গ্রহণ করা যেতে পারে এবং অ্যাক্রিডিশনের মাধ্যমে কারো কাছে একটা ইকুইপমেন্ট আছে, সেটাকে আমি অ্যাক্রিডিট করে রাখলাম। সো এইভাবে প্রপার অ্যাক্রিডিশনের মাধ্যমে আমি একটা কমপ্লিট ল্যাব সার্ভিস পেতে পারি, কিন্তু একটা প্রতিষ্ঠানের পক্ষে এটা করা সম্ভব না, অনেক ধরনের জিনিস আছে। জি, সুতরাং জাতীয় পর্যায়ে যদি একটা বৃহত্তর ফ্যাসিলিটি থাকে এবং নীতিমালা, ইভেন বিএসটি এর কাছে সম্পূর্ণ ফ্যাসিলিটি নাই, তো এগুলা খোঁজ করে অনেক ইউনিভার্সিটির কাছে আছে, অনেক ম্যানুফ্যাকচারিং প্রতিষ্ঠানের কাছে আছে, কারণ তাদের নিজেদের গরজে এগুলা করতে হয়। সো এটা পলিসির আওতায় পড়বে। আচ্ছা আচ্ছা, তো এখানে যেটা বললাম যে স্যার জাতীয় পর্যায়ে তো আমাদের অনেক ধরনের নীতিমালা, আমি শুধু এনার্জি পাওয়ারের সেক্টরের বেলায় বলবো না, বিল্ডিং কোডের কথা আমাদের মাঝখানে একবার হলো, তো এ ধরনের তো অনেক ধরনের পলিসি। আমি যদি খুবই আবার লেম্যান পার্সপেক্টিভে বলি, আমরা পলিসি নিয়ে তো অনেক ধরনের কথাই শুনি বিভিন্ন সেক্টরে, সে পলিসিগুলোর বাস্তবায়ন আসলে হচ্ছে কি না, পলিসি অনুযায়ী আমরা ইনঅ্যাক্ট করতে পারছি কি না, ইনোভেশন নিয়ে, এআই নিয়ে আমরা এখন অনেক ধরনের কথাবার্তা শুনি, তো সেটাও আসলে বাস্তবায়ন হচ্ছে কিনা, বা শুধুমাত্র যদি আমরা গভর্নমেন্টের কাছ থেকে যে গভর্নমেন্ট করে দিবে সেখানেও হয়তো বা আমরা একটা এখনকার পরিস্থিতিতে বা আমাদের ইকোনমিক পরিস্থিতিতে দ্যাট উড বি একটু বেশি হয়ে যাচ্ছে যে আমরা প্রাইভেট পাবলিক পার্টনারশিপেও হয়তো বা অনেক কিছু করতে পারি, বা ইউনিভার্সিটি একাডেমিয়া কোলাবোরেশনের, ইন্ডাস্ট্রি একাডেমিয়া কোলাবোরেশনের মাধ্যমেও হয়তো বা অনেক কিছু করতে পারি। তো সেখানটায় আসলে স্যার কোনো কি এরকম আছে যে এই কয়েকটা জিনিস অ্যাটলিস্ট এখনকার আমাদের যতটুকু ক্যাপাবিলিটি আছে, যতটুকু ক্যাপাসিটি আছে, তাতে কিছু কিছু এই জিনিসগুলো বা এই জায়গাগুলোতে হয়তো বা আমরা ফার্স্ট উই ক্যান ইন্টারভিন, তাহলে হয়তো বা কিছু পরিমাণ কনজারভেশন এবং এফিসিয়েন্সি আমরা বেটার ম্যানেজ করতে পারবো? এটাও খুব সহজ করে বলি। জি, যেমন আমাদের দেশে টোটাল যে এনার্জি কনজাম্পশন তার 54% হলো রেসিডেন্সিয়াল, জি, অ্যান্ড 28% হলো ইন্ডাস্ট্রিয়াল। এই ক্ষেত্রে একটা যদি পলিসি আছে এনার্জি কনজারভেশন অ্যান্ড এফিসিয়েন্সি রোডম্যাপ 2030, এই জিনিসগুলো বাংলাদেশ অনেক আপডেট থাকে, অনেক আগেই তৈরি করে। আমরা যে জায়গাটার মধ্যে পিছিয়ে যাই এনফোর্সমেন্ট, জি, এঙ্গেজমেন্ট অ্যান্ড এনফোর্সমেন্ট,
এগুলোর কিছু টেকনিক ফলো করতে হয় বাইরের দেশের থেকে, কি জন্য যারা সাকসেসফুল হয়েছে। কিরকম টেকনিক স্যার? টেকনিকটা হলো এরকম যে একটা হলো আমি লাইটিংয়ের ক্ষেত্রে বাংলাদেশের টোটাল লোডের 20% লাইট লোড, অর্থাৎ রাফলি 15,500 মেগাওয়াট কনজামশন, তার 300 মেগাওয়াট হইল আমার 3,000 মেগাওয়াট হলো লাইটের জন্য। এখন আমি লাইটের মধ্যে পলিসি যদি করি যে এলইডি, সাথে সাথে আমার এলইডির স্পেসিফিকেশন লেভেলিং করে নিতে হবে এবং আমাকে একটা টার্গেট করতে হবে কোনো অবস্থাতেই লেভেল ছাড়া কোনো লাইট ব্যবহার করা যাবে না। ওই ম্যানুফ্যাকচারকে আন্ডারটেকিং দিতে হবে, নাহলে লাইসেন্স বাতিল হয়ে যাবে। এবং কেউ যদি বিদেশ থেকে আনে তাহলে ট্যাক্সেবল হবে, লোকাল ম্যানুফ্যাকচারদের প্রিভিলেজ দিতে হবে, আর ওইটা ওই লেভেলের আওতায় আনতে হবে। 5 স্টার লেভেলিং বলে, 4 স্টার 3 স্টার, লাইটের ক্ষেত্রে 5 স্টার লেভেলিং। তাহলে দেখা যাচ্ছে যে আমি যদি লাইট লোডের 30%ও যদি আমি সেভ করতে পারি, তাহলে আমি রাফলি 900 মেগাওয়াট সেভ করলাম। সো বেঞ্চমার্ক, এবং এটা অর্জন হলো কি না গভর্নমেন্টের মনিটরিং ডিপার্টমেন্টের মাধ্যমে এটা দেখতে হবে। কম্পালশন, এনফোর্সমেন্ট, লেভেলিং সবগুলাকে একত্র করে করতে হবে, এবং এইটার আন্ডার কোয়ালিটি কোনো জিনিস ব্যবহার করার সুযোগ নেই। এইরকমভাবে সিলিং ফ্যানের ন্যাশনাল লেভেলে লোড হলো another 20%, 3,000 মেগাওয়াট। আমি যদি এখন রেগুলেট, আমি যদি ফ্যান ম্যানুফ্যাকচারদেরকে সিলিং দিয়ে যাই, ইউ ক্যানট মেক ফ্যান ওভার 65 ওয়াট। 65 ওয়াটের ফ্যান বানানো সম্ভব, নর্মাল ফ্যান। তো ওখানে আমি একটা 65 থেকে 70 ওয়াটের ফ্যান ইউজ করলাম, আর উইথ দি রেগুলেটর আমি করলাম। তো এটাকে মানে এক ধরনের সামাজিক আন্দোলন সরকারের পেট্রোনাইজেশনে, এবং এইটার মধ্যে স্টেক হোল্ডার হবে ম্যানুফ্যাকচারার, কনজিউমার এবং সামাজিক ব্যবসা করে যারা, তাদের মাধ্যমে তাদেরকে রিচ, একদম রুট লেভেলে রিচ করতে পারে। তাদের মাধ্যমে আমরা এগুলা গ্রামের লোকে। আরেকটা হলো ফাইন্যান্সিয়াল প্যাকেজ। আমি একটা সাধারণ মধ্যবিত্ত পরিবার, সে 10-12 হাজার টাকা খরচ করে ফ্যান লাইট বদলানোর সামর্থ্য নেই। এটাকে একটা ইজি লোন স্কিমের মধ্যে দিতে হবে, 500 টাকা করে দিবা তুমি 1 বছরের। সেই সাপোর্টটা ফাইন্যান্সিয়াল সেক্টর থেকে থাকতে হবে। আমরা কিস্তি দিচ্ছি না বিভিন্ন জায়গায়, সো এনার্জি ইএমআই করে আমি 5,000 টাকারই আমি চেঞ্জ দি লাইট বাই 5,000 টাকা। তাহলে 5,000 টাকাটা যদি আমি সরল কিস্তিতে দিয়ে দিতে পারি, তাহলে যেটা হবে ইমিডিয়েটলি লাইটগুলো রিপ্লেস করে ফেলবে, ফ্যানটাকে রিপ্লেস করবে। এর আরও বড় আছে ইন্ডাস্ট্রিয়াল ইউজের ক্ষেত্রে, মোটরস, ড্রাইভস, বড় বড় জিনিস আছে, পাম্পস, সবগুলার ক্ষেত্রে কিন্তু বিহেভিয়ারাল প্যাটার্নের একটা ব্যাপার আছে, টেকনোলজি অ্যাডাপ্টেশনের একটা ব্যাপার আছে, আর এডিশন করা যায়। একটা মোটরের কনজামশন কমানোর জন্য একটা ইনভার্টার যোগ করে দিলে হয়ে যায়। তো এই নলেজগুলা থাকতে হবে। আর এটা ছাড়াও একটা কমার্শিয়াল পদ্ধতি আছে, সেটা হলো এসকো, এনার্জি সার্ভিসেস কোম্পানি লিমিটেড। এটা তাদের কাজটা হলো, তারা একটা প্রতিষ্ঠানকে টার্গেট করে, সেই ইউনাইটেড ইউনিভার্সিটিকে টার্গেট করলো, অ্যাভারেজ গত 2 বছরের বিল দেখলো কত, তো দে কাম উইথ দ্য প্রপোজাল যে আমরা আপনাদেরকে আমাদের খরচে এই জিনিসটা করে দিব, বা সেভিংসের 80% আমাকে দিয়ে দিতে হবে। আন্ডার দিস কন্ট্রাক্ট এই বিদেশে মাশরুমের মতো এসকো কোম্পানি আছে, যেখানে ইঞ্জিনিয়ারদের ইজিলি কাজ হয়ে যায়, একজন অ্যাকাউন্টেন্টের কাজ হয়ে যায়, এই 8-10 জন মিলে আর টেকনিশিয়ান নিয়ে এসকো কোম্পানি সবাইকে জাগরিত করে অ্যাওয়ার্ড দিয়ে এনার্জি। বাংলাদেশে কি এরকম আছে স্যার? আমাদের এসকোর রিকগনিশন এখনো হয়নি, কিন্তু এটার একটা, যেটা আমি আপনাকে একটু বলছিলাম আমাদের অনুষ্ঠানের আগে, যে অফুরন্ত আনবিলিভেবল জব অপরচুনিটি ক্রিয়েটের একটা সুযোগ আছে থ্রু দি এসকো কোম্পানি। এসকোকে ফাইন্যান্স করতে হবে ব্যাংক। আমাদের দেশে এই ধরনের কোম্পানিকে ফাইন্যান্স করার ব্যাংকিংয়ে প্রোডাক্ট নাই, কিন্তু এটাকে যখন ইনক্লুড করবে, এসকোর গ্যারান্টি নিয়ে তাকে দিতে পারে, বিকজ এসকোর তো কোনো অ্যাসেট নাই, ইন্টেলেকচুয়াল অ্যাসেট আছে। তারা ডায়াগনোসিস করতে পারে, তারা সলিউশন দিতে পারে, এবং তারা ইনভেস্টও করতে পারে। এই পর্যায়ে যখন নেওয়া যাবে, তখন এটা একটা
সামাজিক আন্দোলনে পরিণত হবে। এভরিবডি একটা অ্যাপার্টমেন্ট চিন্তা করতেছে যে আমি যদি এই এসকো কোম্পানিকে কাজ দিই তাহলে তো আমি বছরে 1 লাখ টাকা সেভিং করব, তাহলে আমার একটা সিকিউরিটি গার্ডের বেতনের সমান হয়ে গেল। সো এসকো কোম্পানি একটা বিশাল সেক্টর যে আমাদেরকে উদ্বুদ্ধ করার জন্য এবং এনফোর্স করার জন্য, সে তাইলে এটা কমার্শিয়ালি একটু বাইন্ডিং হয়ে যায়। আমি আপনাকে একটা প্রপোজাল দিলাম, আপনি অ্যাকসেপ্ট করলেন, আমার যদি সেভিং না হয় তাহলে তো ইউ আর নট লায়াবল টু না, তাহলে আমার কতটুকু পারফেকশনে কাজ করতে হবে। আমি আপনাকে এমন কোনো কিছু সাজেস্ট করব না যেটাতে আমি ব্যর্থ হব, কারণ আমার তো এটা বেনিফিট। আই উইল টেক দি 80% ফর 5 ইয়ার্স, এরপরে তোমার সেভিংস। জি, এইভাবে এখন আমরা যেমন ওপেক্স মডেল বলে আমাদের সোলার সিস্টেমের মধ্যে, ওপাস মডেল হলো আমি খরচ করে তোমাকে দিয়ে দেবো, যে সেভিংসটা হবে সেটা 60 বা 70% আমি নিব, আর তোমাকে এতটুকু দেবো, এরপরে 10 ইয়ার্স পরে তুমি এটার ওনার হয়ে যাবে। তো এরকম 10 ইয়ার্সের অপেক্ষা করে, যে ছোটো প্রোডাক্ট তো এটা 5 ইয়ার্স পর্যন্ত এফিসিয়েন্সির বেনিফিট আমি নিব, এবং তুমি পরবর্তীতে তুমি এটার মালিক হয়ে গেলে। এই ধরনের কনসেপ্টে যেতে হবে। কিন্তু এগুলোর প্রয়োগ আছে কিনা, বা প্রয়োগ হলে কিরকম প্রয়োগ হতে পারে? শুধুমাত্র কনজিউমার লেভেলেও না, হয়তো আমি বলবো যে জাতীয় পর্যায়ে বা প্রাতিষ্ঠানিক পর্যায়েও আমরা এই লেটেস্ট যে টেকনোলজিগুলো আমরা কিভাবে ইউজ করতে পারি যাতে এটা মোর ট্রান্সপারেন্ট এবং মোর ক্রেডিবল একটা সোর্স অফ সিস্টেম হয়। এটা হলো সিইং ইজ বিলিভিং, ট্রাস্ট। আপনি যখন এসকো কোম্পানি তার কেস স্টাডিগুলো ধরে তুলবে যে আমি এতগুলো অ্যাপার্টমেন্টে কাজ করছি, দে সেভ দিস মানি, ইউ ক্যান কন্ট্রাক্ট, তখন এই জিনিসটাকে মানুষ অ্যাকসেপ্ট করবে, গ্রহণযোগ্যতা। আমরা একসময় কোনোদিন চিন্তাই করতে পারিনি যে বোতলে পানি খাবো। যখন দেখছি এটা কনভিনিয়েন্ট, ক্যারি করা যাচ্ছে, অ্যাভেলেবেল, তখন আমরা এই প্লাস্টিকের বোতলে পানি খাচ্ছি। সেরকম এসকো কোম্পানিটার গ্রহণযোগ্যতাটা আসবে। যেমন ফুড ডেলিভারি, এখন আমরা ইজিলি ফুড ডেলিভারি নিচ্ছি না, কি বলে এটাকে, অর্ডার করে খাওয়া, এটা এখন উবার কিচেন হয়ে গেছে। এখন এটা হলো একটা বিষয়। আরেকটা আপনি বললেন যে ওই যে এআই সম্পর্কিত, এটাও সিইং ইজ বিলিভিং। আপনি যখন দেখবেন আপনি টয়লেটে ঢুকলেন, বাতিটা চলে গেল, তখন আপনার মধ্যে মনে হবে যে আপনার বোনের বাসায় আপনি গেছেন, সেটা নাই, আপনার বাসায় এটা আছে, সে এটাকে ফলো করবে। আরে ভেরি ইন্টারেস্টিং, আমার তো সুইচ অফ করা লাগতেছে না, তা ফ্যান অটোমেটিক বন্ধ হয়ে যাচ্ছে। আমি রেগুলেটরের কাছে গিয়ে বললো ফ্যান চলো, 3 স্পিডে ফ্যান চলো। সো দিজ আর ভেরি ইন্টারেস্টিং, এবং এগুলোর ইন্টিগ্রেশন আমাদের ইউনিভার্সিটি পর্যায়ে রিসার্চ করে কাজ করা যায়। আমার মনে হয় এই প্রজেক্টগুলো নেওয়া উচিত। একটা হোটেলকে কিভাবে আমি অ্যাক্টিভেট করবো থ্রু এআই দিয়ে, ভয়েস দিয়ে, এগুলো সম্ভব। এগুলো আমাদের দেশে ইজিলি ইন্ট্রোডিউস করতে পারে। জি, যারা আর্কিটেকচারে পড়ছেন, যারা সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে পড়ছেন, যারা ট্রিপলিতে পড়ছেন, বাট ইভেন্চুয়ালি হচ্ছে এই ধরনের বিল্ডিং ম্যাটেরিয়ালস বা এগুলো নিয়ে কাজ করছেন, তাদের কি কোর্স কারিকুলামের ভিতরে এই ধরনের জিনিস থাকে না? মানে কেন আমরা প্র্যাকটিসে গিয়ে যখন তারা অ্যাকচুয়ালি কোনো এই ধরনের ফ্ল্যাট, বিল্ডিং, হোটেলস বা এই ধরনের সেট আপসগুলো করছেন, আমরা কি অ্যাকচুয়ালি সেখানে সাস্টেইনেবল এই প্র্যাকটিসগুলো দেখতে পাচ্ছি নাকি পাচ্ছি না? যদি না পারি, কোর্স কারিকুলাম বা অন্য কিছুর এখানে অ্যাকচুয়ালি চেঞ্জ করার দরকার আছে কিনা এই ফিল্ডে? কোর্স কারিকুলামে আর্কিটেক্টদের কোর্সের মধ্যে এগুলো আছে, কাস্টমার চয়েসের ব্যাপার আছে। এখন যদি ক্লায়েন্ট যদি না বুঝে, যেমন আমি একটা এক্সাম্পল দিই, একটা ইন্ডাস্ট্রিকে দিনের বেলায় লাইট জ্বালানোর দরকার নেই, ডে লাইট হারভেস্টিং বলে একটা শব্দ আছে। তো ডে লাইট হারভেস্টিং কিছু সার্টেন ইন্টারভেলে ট্রান্সপারেন্ট শিট থাকে, হেভি ডিউটি। ব্রিটিশ আমেরিকান টোবাকো বলেন, ইউনিলিভার বলেন, এরা এই কাজগুলো করে তাদের কমপ্লায়েন্সের জন্য, মাল্টিন্যাশনাল কোম্পানি সবাই করে, এবং আর্কিটেক্টরা এর ব্যাপারে ওয়াকিবহাল আছে। তাহলে ডে লাইট হারভেস্টিং যেমন একটা টুলস ফর সেভিং দি লাইট, সেম ওয়েতে ফ্যানের ক্ষেত্রে ইন্ডাস্ট্রিয়াল ফ্যান বলে একটা জিনিস আছে। এই আমি আসার সময় দেখলাম ইউনাইটেড মসজিদের মধ্যে বড় বড় ফ্যান, এটা অনেক এনার্জি সেভ করে। এটা 10-12টা ফ্যানের জায়গায় একটা ফ্যান চলে। তো দেখা যাচ্ছে যে এখানেও একটা দৃষ্টি, এয়ার কন্ডিশনিং ইউজ নাও করা যায়, হিউমিডিটি কন্ট্রোল করা যায়। তো সেই ক্ষেত্রে এই আর্কিটেক্টদের প্রভিশন রাখতে হবে, এই ডে লাইট হারভেস্টিংয়ের জন্য কি মেটেরিয়াল ইউজ করতে হবে সেটা সাজেশন দিতে হবে, এবং
ফ্যানের ক্ষেত্রে কি ব্যবহার করা যায়, এক্সস্ট ফ্যান, ইনডিউস ফ্যান, বিভিন্ন রকম ফ্যানের ব্যবহার আছে, এগুলোর প্রভিশন রাখতে হবে এবং হিউমিডিটি কন্ট্রোল মেকানিজমটা অ্যাডপ্ট করতে হবে। তো এগুলো যদি আগে থেকে বলা যায়, এখন অনেক ডেভেলপার এই জিনিসগুলোকে আদলে আনছেন যে দিনের বেলা যেন লাইট লাগাইতে না হয়। তো এই যে জিনিসগুলা সেই আমরা ঘুরে ফিরে হয়তো বা পলিসিতেই যাচ্ছি যে যারা যে বিল্ডিং কোড বা পলিসিতে আছে তারা মানতে বাধ্য না। হলো বিল্ডিং কোডের মধ্যে আমাদের মিনিমাম রিকোয়ারমেন্টটা থাকবে যে এই একটা রুমে এতটুকু লাইট দরকার, আর আর্কিটেক্টদের ইয়েটা হলো ডিজাইন অ্যাসপেক্টে চেঞ্জ এনে এই জিনিসকে অ্যাকোমোডেট করা। জি, তো এই দুইটা সমন্বয়ে দেখা যাবে যে একটা বড় ধরনের সেভিংস হচ্ছে। বাসা বাড়িতে জানা হচ্ছে ইন্ডাস্ট্রির ক্ষেত্রে একটা ব্যাপক সেভিং হবে। জি অবশ্যই। তো এবং এই সেভিংটা যদি তারা দেখতে পারে, মানে ইন্ডাস্ট্রি যারা ওনার্স আছেন তারা যদি দেখতে পারেন বা তারা জানেন, তাহলে তো অফকোর্স তাদের জন্য সেভিং মানে তো বিজনেসের সেভিং হিসেবে অনেকটা, সেই হিসেবে তাদের তো আরো আসলে সেই ক্ষেত্রে একটা ইন্টারেস্টিং জিনিস হলো, জি স্যার, আমরা প্রত্যেকটা প্রতিষ্ঠান যারা এনার্জি কনজিউম করে কমার্শিয়াল লেভেলে এবং ইন্ডাস্ট্রি লেভেলে নতুন একটা পোস্ট ক্রিয়েট করতে হবে এনার্জি অডিটর। আচ্ছা, মাস প্রত্যেকটা প্রতিষ্ঠানে থাকবে। এটা কি আমরা বাইরে ফ্যাক্টরি বা বাইরের প্রতিষ্ঠানে এরকম দেখি? মানে হ্যাঁ, এনার্জি প্রত্যেকটা জায়গায় সেফটি অফিসার থাকে গার্মেন্টসে, এই যে সেম ইন প্যারালাল এনার্জি অফিসার। আমি সহজ করে বলি, এনার্জি ওর কাজ হলো সোর্স অফ এনার্জি দেখা, মিক্সড এনার্জি করা, আর হলো এনার্জি এফিসিয়েন্সি বের করা, কনজার্ভ করা। চারটা কাজ তাকে করতে হবে এবং এটা হাইলি কোয়ালিফাইড হতে হবে। ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড হলে ভালো, বা এনি সায়েন্স ব্যাকগ্রাউন্ড হলেও সে পারবে। আপনি যে কথা বললেন ভিজিবিলিটি, এই হলো ভিজিবিলিটিটা তৈরি করা। স্যার গত বছর ইলেকট্রিসিটি বিল দিয়েছি এত, আমি একটা এক্সাম্পল দিই। আমাদের একটা গার্মেন্ট ইন্ডাস্ট্রিতে তারা রুফটপ নেট মিটারিং অর্থাৎ সোলার লাগিয়ে তারা টোটাল ইলেকট্রিসিটি বিল সেভ করছে 79 লাখ। এবং ওই টাকাটা ওদের অফিসার এটা ক্যালকুলেশন করে বের করেছে এবং ওরা ওই টাকাটা দিয়েই সিএসআর করে, আবার ডাবল বেনিফিট তারা করছে। তো এই জন্য একটা অডিটর বা এনার্জি অফিসার সে একটা কোম্পানিকে এনার্জি কনজাম্পশনের ভিজিবিলিটি দিতে পারে এবং ফাইন্যান্সিয়াল ইম্প্যাক্ট দেয়। এটা যেমন একটা অফিসার করতে পারে, সেই রকম অ্যাপ্রুভ অডিটর দিয়ে এই জিনিসটাকে যদি অ্যাপ্রুভ করানো যায়, তাহলে কার্বন ক্রেডিটের ক্ষেত্রে একটা বেনিফিট নেওয়া যায়, প্লাস হাজার হাজার অডিটরের এঙ্গেজমেন্ট হলো অফিসিয়ালি, দেয়ার সার্টিফিকেট ইজ দ্য ফাইনাল সার্টিফিকেট। আমাদের অডিটর হলো অফিসার হলো নিড অ্যাসেসমেন্ট করবে, এটাকে ভ্যালিডেট করবে হলে আপনার এক্সটার্নাল অডিটর। সো সার্টিফাইড অডিটর তৈরি করার ক্ষেত্রে ইউনিভার্সিটির একটা রোল আছে। আচ্ছা স্যার, টেকনিক্যাল ইউনিভার্সিটিগুলা বা যে কোনো প্রতিষ্ঠান এই সার্টিফাইড অডিটর এই স্বল্প কোর্সে না, একটু লম্বা কোর্স দিয়ে যারা এই সার্টিফিকেটের বদলেতে দে আর অথরাইজড টু সার্টিফাই দি এনার্জি লেভেল অ্যান্ড আদার থিংস। তাহলে দেখা যাচ্ছে যে সার্টিফাইড এনার্জি ইজ ভেরি ইম্পর্টেন্ট। এটার জন্য ফাইন্যান্সও পাইতে পারে যে আমার একটা এখানে এত টাকা। আমরা 3.0 নিয়েও এখন অনেক ধরনের কথা বলছি, কার্বন নিউট্রাল ইকোনমি নিয়ে কথা বলছি। এখানে এঙ্গেজমেন্ট এনার্জি কনজারভেশনের মধ্যে অডিট লেভেলে এঙ্গেজমেন্ট আছে, ইন্ডাস্ট্রি লেভেলে এঙ্গেজমেন্ট আছে, হ্যাঁ, এসকো লেভেলে এঙ্গেজমেন্ট আছে। সো নাম্বার অফ অপরচুনিটি জব ক্রিয়েট হতে পারতেছে এবং এগুলো যখন হবে তখন ইউনিভার্সিটির ছেলেমেয়েরা ইন্টারেস্ট বোধ করবে যে আমি তো এই ধরনের যাতে যেতে পারি, সেলফ এমপ্লয়েড জায়গায় যেতে পারি বা আমি চাকরি হিসেবেও নিতে পারি। সো আজকের যে বিষয়টা সেটা কিন্তু শুধু এই শুধুমাত্র ইউনিভার্সিটি লেভেলে না, এটা জাতীয় পর্যায়ের একটা বিশাল উইন্ডো। এই উইন্ডোর কারণে মানে হাজার হাজার কোটি টাকার ব্যাপার, তো সেখানে প্রিপারেশন ওরকম থাকা দরকার আর কি। জি স্যার। তো স্যার জাস্ট একটু ভালো করে বোঝার জন্য, এই যে আমরা যে বিভিন্ন ধরনের ফ্যাক্টরি এবং অফিসেসে যে এনার্জি অফিসারের কথা বলছি, বা একটা তো হচ্ছে সার্টিফাইড অডিটর। তো সার্টিফাইড অডিটর হতে গেলে তো আমাদের সেই ধরনের সার্টিফিকেশন, অ্যাক্রেডিটেশন, ওই ধরনের জিনিসটা লাগছে।
কেবলমাত্র কি এখন কোম্পানিজ আর ফ্যাক্টরিজগুলোকে এই কনজাম্পশন বিহেভিয়ার ট্র্যাক করার জন্য এনার্জি অফিসার বা ইনসাইড এনার্জি অডিটর এটা এই ধরনের পোস্ট ক্রিয়েট করবার জন্য কি আমাদের কেবলমাত্র আমরা এখন যে ধরেন সায়েন্সের যে গ্র্যাজুয়েশন এই পার্টিকুলার ডিগ্রিটা বা এই পার্টিকুলার যে স্কিলস আমরা ডেভেলপ করছে এটাই কি এনাফ, নাকি তাদেরকে এটার উপরে আরও অন্য কিছু শর্ট কোর্স শর্ট কোর্স করে মানে গ্র্যাজুয়েশনের পরে একটা শর্ট কোর্স করতে হয়, শর্ট কোর্স করে ঢুকে ইউনিভার্সিটি জব অপরচুনিটি ক্রিয়েট করার জন্য তাদের উদ্যোগে একটা শর্ট কোর্স করাই দিতে পারে। সো তাদের একটা কোয়ালিটি থাকবে, গভর্নমেন্টের থেকে একটা কম্পালশন থাকবে, অল ফ্যাক্টরি মাস্ট হ্যাভ এ সেফটি অফিসার অ্যান্ড এনার্জি অফিসার। তো এদের কাজ হলো নিড অ্যাসেসমেন্ট করা, ভিজিবিলিটিটা তৈরি করা, এবং এই কস্টটা বাড়তি কোনো কস্ট না, বিকজ যে কোনোভাবে একটা এনার্জিতে ফ্যাক্টরিতে যে 20% 10% এনার্জি সেভ করে ওরকম অনেক লোকের চাকরির কস্ট তারা বিয়ের করতে পারবে। স্পেশালি এনার্জি ইনসেন্টিভ ফ্যাক্টরি যেগুলো আছে, আমরা তো শুধু বিদ্যুৎ নিয়ে কথা বলছি, গ্যাস আছে, অন্য অন্য জিনিস আছে, সবগুলোকে যদি এইটার আওতায় আনা যায় ইট উইল বি মিনিংফুল এঙ্গেজমেন্ট। জি স্যার, আমরা প্রায় একেবারে অনুষ্ঠানের শেষ পর্যায়ে আপনাকে জাস্ট একটা পার্টিকুলার প্রশ্ন এখানে করতে চাই। প্রশ্ন না, অ্যাকচুয়ালি আপনি ভেটারান হিসেবে এতদিন ধরে যে ইন্ডাস্ট্রিতে আছেন, অনেক মানুষের এমপ্লয়মেন্ট আপনি দেখেছেন আপনার থ্রুতে, আপনার কোম্পানিতে এবং আরও অন্যান্য জায়গায় অনেক ধরনের এমপ্লয়মেন্ট ক্রিয়েশন হয়েছে। বিভিন্ন জেনারেশনে আপনি বিভিন্ন ধরনের এমপ্লয়িজ পেয়েছেন। আমরা আমাদের এখনকার জেনারেশন তাদেরকে নিয়ে অনেক সময় আমরা অনেক বেশি হোপফুল হই, আবার অনেক সময় অনেক বেশি ফ্রাস্ট্রেটেডও হই। তো সেই হিসেবে যদি আমি বলি যে এই জেনারেশনে যারা ধরেন রিসেন্ট গ্র্যাজুয়েটস বা যারা আগামী 1, 2, 3, 4 বছরের ভিতরে এই পার্টিকুলার ট্র্যাক থেকে আপনার গ্র্যাজুয়েট করবে এবং হোপফুলি হয়তো বা এনার্জি, পাওয়ার, মিনারেল রিসোর্সেস বা রিলেটেড মিনারেল রিসোর্সেস এই পার্টিকুলার সেক্টরে ক্যারিয়ার করতে চায়, তাদের জন্য কি স্যার আপনার কোনো ধরনের ক্যারিয়ার টিপস, গাইডলাইন্স কিছু আছে কিনা যেটা হয়তো আপনি মনে করেন যে তাদের জন্য এটা ইউজফুল হবে? এটা ইউনিভার্সিটির একটা দায় দায়িত্বের থেকে যায়। আর আমাদের একটা বড় প্রতিষ্ঠান আছে যেটার নাম হলো SREDA, সাস্টেনেবল অ্যান্ড রিনিউয়েবল এনার্জি অথরিটি। ওকে স্যার, এই জায়গাটার থেকেই সুপারিশটা যেতে হবে যে সব ফ্যাক্টরিতে এই ধরনের এঙ্গেজমেন্ট হওয়া উচিত। তাহলে গভর্নমেন্ট লেভেলে হলো SREDA, ইউনিভার্সিটি লেভেলে সদিচ্ছা থাকতে হবে আপনার ইন্টারেস্ট ডেভেলপমেন্ট করার জন্য। সেরকম ইউনিভার্সিটিতে এনার্জির উপরে সেমিনার করতে হবে, কম্পিটিশন করতে হবে, ইনোভেশনের উপরে কম্পিটিশন করতে হবে। আর সরকারের তরফ থেকে একটা নির্দেশনামা থাকতে হবে যে এত টাইমলাইনের মধ্যে অল অফিসার, তাদের অল ইন্ডাস্ট্রি মাস্ট হ্যাভ এত কিলোওয়াটের কনজামশনের উপরে তাদের কোয়ালিটি এনার্জি ইন্টারনাল অডিটর থাকতে হবে অথবা এনার্জি রিলেটেড অফিসার থাকতে হবে। তো এই ত্রিমুখী চেষ্টার ফলে দেখা যাবে যে সাকসেস স্টোরিগুলো বেরিয়ে আসবে। অমুক অডিটর ওই কারখানাতে গিয়ে 1 কোটি টাকা সাশ্রয় করছে। তো সেটা যখন কোন একটা নিউজ বের হলো তখন সেটা দেখে হয়তো একটা জিনিস বলি, আমাদের দেশে আইপি ইঞ্জিনিয়ার কিন্তু রেয়ার, পাওয়া যায় না। অনেক অ্যাডভার্টাইজমেন্ট করার পর আসে না, এবং দেয়ার এন্ট্রি স্যালারিও তাদের বেশি। একই বুয়েট থেকে পাশ করছে, আইপি থেকে পাশ করার ফলে দেখা যায় তাদের এঙ্গেজমেন্ট খুব তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। যেমন আইবি থেকে গ্র্যাজুয়েশন বা মাস্টার্স করলে যেরকম খুব রেডিলি অ্যাবজর্ব হয়ে যায়, এটা একটা সুনাম। আমার মনে হয় এই জায়গায় যে এটা আমাদের একটা সেভিংসটা এত ইম্পর্টেন্ট যে এটা জাতীয় পর্যায়ে বিবেচনা করা উচিত। উই ডোন্ট রিকোয়ার সো মাচ পাওয়ার ইফ ইউ সেভ 35 করলে তো আমি আগামী 40 বছরের জন্য সেভ করে ফেললাম। তো এইটার ইন্টারেস্ট ক্রিয়েট হয়ে যাবে। নতুন প্রফেশন সবাই এটার মধ্যে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, জেনারেল নলেজ সব আছে। আর ভিজিবিলিটি ইজ দেয়ার, ভিজিবিলিটি না থাকলে তো সেই চাকরি করতে। তাহলে স্যার কেন ইনাফ অ্যাপ্লিকেশনস আমরা পাচ্ছি না এই ফিল্ডে? না, আমাদের আগে তো ডিপার্টমেন্ট তৈরি করতে হবে। ও আচ্ছা আচ্ছা, নাই আমার কোর্স তৈরি করতে হবে যে আফটার দি গ্র্যাজুয়েশন তোমরা যদি 3 মাস এখানে সার্টিফিকেট কোর্সটা করো তাহলে দেয়ার ইজ এ গুড অপরচুনিটি। কারণ এটা আবার ইউনিভার্সিটি একটা টাই আপ হইতে হবে SREDAর সাথে, কোয়ালিফিকেশন অফ এনার্জি অডিটর কি হবে। উইথ এ গ্র্যাজুয়েশন
আরো 3 মাসের একটা সার্টিফিকেট কোর্স করতে হবে। সে যদি জিনিসটাই না বুঝে কি করতে হবে তাহলে তো সে করতে পারবে না। এটা ভেরি মাচ পসিবল এবং ফিজিবল। এটা যেই নেবে তার জন্য এটা উপকার আসবে। এটা কি পসিবল স্যার, যে ধরেন লেটস সাপোজ আমি যদি আমাদের ইউনিভার্সিটির থেকে বলি বা যে কোনো ইউনিভার্সিটির থেকে বলি যে সেটার সাথে একসাথে কম্বাইন্ড ওয়েতে এই পার্টিকুলার কোর্সটা অফারিং করা কি পসিবল? মানে এটা আমি একাডেমিক সাইডটা আমি রুলস রেগুলেশন জানি না, সেই জন্য আমি এই কোশ্চেনটার, তবে যেটা সম্ভব সেটা হলো ইউ ক্যান অর্গানাইজ এনার্জি কনজারভেশন এফিসিয়েন্সি সেমিনার উইথ সেটা। তখন ওখানে বিভিন্ন ইউনিভার্সিটি থেকে ছেলেদেরকে আপনারা এইভাবে করে একটা জব ফেয়ারও করতে পারেন এনার্জি কনজারভেশন অ্যান্ড বিভিন্ন ইন্ডাস্ট্রির লোককে দাওয়াত দিলেন যে এটার পারপাস হলো এটা, তখন তারা হয়তো এঙ্গেজমেন্টটা করতে পারে। তো দেখা যাবে যে এই ধরনের অনুষ্ঠানের, এই ধরনের সেমিনারের পরে বা ফেয়ারের পরে অনেক ইনকোয়ারি পাচ্ছে। সো এটা একটা প্র্যাকটিক্যাল ওয়ে। আর এটা বাড়তে বাড়তে এমন হবে যে সবাই নেওয়া শুরু করবে যে না আমি তো নেই। United University can be lead for this one. জি, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ স্যার ফর ইয়োর টাইম। আজকে আপনি যে আমাদেরকে এতক্ষণ সময় দিলেন সেটার জন্য আমরা আসলেই গভীরভাবে কৃতজ্ঞ। ইউনাইটেড হেলথকেয়ার প্রেজেন্স পয়েন্ট অফ ভিউ পাওয়ার্ড বাই ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি একটি বিজনেস এবং ইনোভেশন পডকাস্ট, যেখানে আমরা প্রতিটি এপিসোডে ভিন্ন ভিন্ন ইন্ডাস্ট্রিতে ইনোভেশনের সুযোগ, ইনোভেশনের কারণ এবং সেই অনুযায়ী আমাদের ইউথদের বা আমাদের যারা গ্র্যাজুয়েটস আছেন তাদের এমপ্লয়মেন্ট ক্রিয়েশন, স্কিল ডেভেলপমেন্ট, এই ধরনের কাজে আমাদের ইউনিভার্সিটি এবং ইন্ডাস্ট্রি একসাথে কী কী জিনিস করতে পারে, কী কী জিনিসের জন্য জাতীয় পর্যায়ে পলিসি লেভেল বা অন্য যে কোনো ধরনের সুযোগ সুবিধার জন্য আমরা কাজ করতে পারি একসাথে, সে ধরনের বিভিন্ন জিনিস নিয়ে আমরা আলাপ করব। ভিন্ন ভিন্ন পর্বে আমরা ভিন্ন ভিন্ন ইন্ডাস্ট্রির চাওয়া পাওয়া, ইনোভেশন, কারেন্ট ট্রেন্ড, এগুলো নিয়ে আমরা কথা বলবো। আমরা আশা করি এই পডকাস্টটি দেখবার মাধ্যমে আমাদের যারা স্টুডেন্টস আছেন এবং অন্যান্য যারা জনসাধারণ আছেন তাদের সবারই কিছু না কিছু লার্নিং হবে, কিছু না কিছু জায়গায় সেই লার্নিং বা শিক্ষা তারা প্রয়োগ করতে পারবেন এবং ফিউচারে আমাদের এই বাংলাদেশ 2.0-কে আমরা আরেকটু ভালোভাবে, আরও ভালো স্বনির্ভর জাতি হিসেবে গড়বার জন্য আমরা একসাথে কাজ করতে পারবো। সেই নিয়েই আমরা চলছি, সাথে থাকুন আমাদের।